আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র সলভ করব। এই প্রশ্নপত্রটি বনগাঁ হাই স্কুলে। এই প্রশ্নপত্রটির শুধুমাত্র ছোট প্রশ্ন ও উত্তরগুলি আমরা সলভ করব। প্রশ্নপত্রের প্রথম যে প্রশ্নটি আছে দেখো 1 নাম্বার, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে এবং এখানে মোট 16টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বরে আছে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো, উত্তর হবে 21শে জুন। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন 21শে জুন। 2 নম্বর প্রশ্ন, রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো, উত্তর হবে কয়লা। 3 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগ হয়, উত্তর হবে পারদ দূষণের ফলে। মিনামাটা রোগটি হয় পারদ দূষণের ফলে। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা, উত্তর হবে এলাহাবাদ শহরের উপর দিয়ে বিস্তৃত। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা এলাহাবাদ শহরের উপর দিয়ে বিস্তৃত। 5 নম্বর প্রশ্ন, চাপ বৃদ্ধি পেলে বায়ুর আয়তন, উত্তর হবে কমে যাবে। চাপ বৃদ্ধি পেলে বায়ুর আয়তন কমে। 6 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম, উত্তর হবে নন্দা দেবী। ভালোভাবে শুনে নাও, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম নন্দা দেবী। 7 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীর দ্বীপ হলো, উত্তর হবে মাজুলি। ভারতের বৃহত্তম নদীর দ্বীপ মাজুলি। 8 নম্বর প্রশ্ন, শরৎকালীন বিষুব বলে 23 সেপ্টেম্বর তারিখটিকে। 23 সেপ্টেম্বর এই তারিখটিকে বলা হয় শরৎকালীন বিষুব। আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয়। আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয়। 10 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার উভয় দিকে 1 ডিগ্রি অন্তর মোট 89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। খুব ভালোভাবে শোনো, নিরক্ষরেখার উভয় দিকে 1 ডিগ্রি অন্তর মোট 89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, একটি বিষাক্ত ভারী ধাতু হলো পারদ। 12 নম্বর প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 13 নম্বর প্রশ্ন, বড়দিনে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। বড়দিনে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। 14 নম্বর প্রশ্ন, ইউরোপের দক্ষিণতম বিন্দুটি হলো তারিফা অন্তরীপ। ইউরোপের দক্ষিণতম বিন্দুটি হলো তারিফা অন্তরীপ। 15 নম্বর প্রশ্ন, ইতালির দীর্ঘতম নদী, উত্তর হবে পো। শেষ এবং 16 নম্বর প্রশ্ন, রুর অঞ্চলের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো, উত্তর হবে ডুইসবার্গ। রুর অঞ্চলের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ডুইসবার্গ। এবার চলে আসো 2 নম্বর প্রশ্নে। 2 এর এতে আছে শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। 1 নম্বর প্রশ্ন, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হলো, উত্তর হবে মাউন্ট এলব্রুস। 2 নম্বর, ড্যাশ সালে চেরনোবিল দুর্ঘটনা ঘটে, উত্তর হবে 1986 সালে। 1986 সালে চেরনোবিল দুর্ঘটনা ঘটে। 3 নম্বর প্রশ্ন, ডিসলেক্সিয়া একটি ড্যাশ ঘটিত রোগ। ডিসলেক্সিয়া একটি সীসা ঘটিত রোগ। 4 নম্বর, অনেকগুলি পর্বতশ্রেণী এসে এক জায়গায় মিলিত হলে ড্যাশ তৈরি করে। অনেকগুলি পর্বতশ্রেণী এসে এক জায়গায় মিলিত হলে পর্বত গ্রন্থি তৈরি করে। 5 নম্বর প্রশ্ন, 2টি স্তূপ পর্বতের মাঝের অংশটিকে বলে গ্রস্ত উপত্যকা। এবার চলে আসো 2 এর বি নাম্বার প্রশ্নে। বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 1 নাম্বার, প্রতিটি সমাক্ষ রেখার কৌণিক মান 360 ডিগ্রি। এই বক্তব্যটি ঠিক। প্রতিটি সমাক্ষ রেখার কৌণিক মান 360 ডিগ্রি। 2 নাম্বার, নিরক্ষরেখায় আবর্তন বেগ সবথেকে বেশি। এই বক্তব্যটিও একটি ঠিক বক্তব্য। 3 নাম্বার, দার্জিলিং অপেক্ষা পুরীর বায়ুচাপ বেশি। এই বক্তব্যটিও একটি ঠিক বক্তব্য। 4 নম্বরে আছে রাইন নদীর উৎপত্তি হয়েছে আল্পস পর্বত থেকে। এটিও একটি ঠিক বক্তব্য। শেষ আছে 5 নাম্বার, মরু জ্যোতির অপর নাম অরোরা। এটিও একটি
ঠিক বক্তব্য, অর্থাৎ এখানে যেই কটি আছে প্রত্যেকটি ঠিক বক্তব্য। এবার চলে আসো সি নাম্বারে, 2-এর সি নাম্বারে আছে এক কথায় উত্তর দাও। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। এখানে তোমাদের 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। উত্তর হবে ছোট নাগপুর। ছোট নাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর শক্তিশালী ঝড়ের নাম কি? উত্তর হবে হ্যারিকেন। হ্যারিকেন পৃথিবীর একটি শক্তিশালী ঝড়। 3 নম্বর প্রশ্নে আছে পৃথিবীর কোন অঞ্চলে দিনরাত সমান থাকে? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে দিনরাত সর্বদা সমান হয়। 4 নম্বর প্রশ্ন আছে কোন দ্রাঘিমাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে? উত্তর হবে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলা হয়। এবার চলে আসো 3 নম্বর প্রশ্নে। এখানে আছে অনধিক 30টি শব্দের মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন আছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হলো 2 নাম্বার করে, অর্থাৎ প্রশ্নগুলি সঠিকভাবে তোমরা লিখতে পারলে 2 নাম্বার করে পাবে। প্রথম প্রশ্ন আছে ছায়াবৃত্ত বলতে কি বোঝো? চলো এই প্রশ্নটির উত্তর দেখে নিই। এই প্রশ্নটির উত্তর দেখে নাও। ছায়াবৃত্ত পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ বরাবর বিস্তৃত বৃত্তাকার সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। ব্যাখ্যা, পৃথিবীর গোলীয় আকৃতির জন্য ছায়াবৃত্ত বৃত্তাকার হয়। পৃথিবী আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল। প্রভাব, নিরক্ষরেখাকে সারা বছর ছায়াবৃত্ত সমদ্বিখণ্ডিত করায় নিরক্ষরেখায় সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান, 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়। পৃথিবীর যে অংশ ছায়াবৃত্ত অতিক্রম করে আলোকিত অংশে আসে সেখানে প্রভাত হয়, আবার যে অংশ ছায়াবৃত্ত অতিক্রম করে অন্ধকার অংশে এসে পৌঁছায় সেখানে সন্ধ্যা হয়। দ্বিতীয় প্রশ্ন আছে টিকা লেখো ক্যানিয়ন। চলো এই প্রশ্নটিরও আমরা উত্তর দেখে নিই। এই প্রশ্নটির উত্তর দেখে নাও। ক্যানিয়ন শুষ্ক ও প্রায় শুষ্ক উচ্চ পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হলে নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি করে, ফলে নদী উপত্যকার আকৃতি ইংরেজি ভি অক্ষরের পরিবর্তে আই আকার ধারণ করে। একে ক্যানিয়ন বলে। 3 নম্বর প্রশ্ন আছে ইউরোপের জলবায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। এই প্রশ্নটির উত্তর দেখে নাও। ইউরোপের জলবায়ুর বৈশিষ্ট্য, ইউরোপ মহাদেশের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়। উত্তরে তুন্দ্রা অঞ্চলের কিছু অংশ বাদ দিলে ইউরোপের বাকি প্রায় 4/3 অংশ শীতল নাতিশীতোষ্ণ পশ্চিম প্রান্তীয় সামুদ্রিক জলবায়ুর অন্তর্গত। এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল 1 নম্বর, ইউরোপ মহাদেশ নাতিশীতোষ্ণ জলবায়ুতে অবস্থিত হওয়ায় এখানে গ্রীষ্মকাল বা শীতকাল কোনোটাই খুব তীব্র নয়, ফলে মনোরম জলবায়ু অধিবাসীদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করেছে। 2 নম্বর, ইউরোপের ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক উত্তর পূর্ব আয়ন বায়ু এবং শীতকালে আর্দ্র দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। সেজন্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকালে বৃষ্টিপাত হয়। 3 নম্বর, ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার উচ্চভূমিতে তীব্র শীতযুক্ত দীর্ঘস্থায়ী চরম ভাবাপন্ন শীতকাল বিরাজ করে। 4 নম্বর, মধ্য ও পশ্চিম ইউরোপের কিছু অংশে দীর্ঘস্থায়ী গ্রীষ্মকাল ও আর্দ্র জলবায়ু দেখা যায়। 5 নম্বর, মহাদেশটির পশ্চিম উপকূল বরাবর উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয়। 4 নম্বর প্রশ্ন আছে ট্রাক ফার্মিং কাকে বলে? এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। গত বছরের অনেকগুলি প্রশ্নপত্রতে এই প্রশ্নটি এসছে। খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্নটি অবশ্যই তোমরা তৈরি করবে। তাহলে চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। এই প্রশ্নটির উত্তর হবে, প্রথমে পয়েন্ট করবে ট্রাক ফার্মিং। বাজার বাগান বা বাজার ভিত্তিক কৃষিকে ট্রাক ফার্মিং বলে। লন্ডন অববাহিকার কিছু অঞ্চলে এই কৃষিকাজ করা হয়ে থাকে, কারণ নগরের অধিবাসীদের শাকসবজি ফলমূলের নিত্যদিনের চাহিদা পূরণের জন্য শহরতলি অঞ্চলে বাজার বাগান কৃষি গড়ে ওঠে। এগুলি পচনশীল দ্রব্য হওয়ায় দ্রুত পরিবহনের জন্য ট্রাকের মাধ্যমেই সস্তায় বাজারে পৌঁছায়, তাই একে ট্রাক ফার্মিং বলে। বৈশিষ্ট্য 1 নম্বর,
এই কৃষি ব্যবস্থা শহরের দৈনন্দিন চাহিদার পূরণে সক্ষম। 2 নাম্বার, এক্ষেত্রে পরিবহন ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, উৎপাদিত দ্রব্য পচনশীল হওয়ায় উৎপাদিত খাদ্যপণ্যের সম্পূর্ণ অংশই বাজারজাতকরণ করা হয়ে থাকে। পরের পয়েন্ট বলা হয়েছে উৎপাদক দেশ। জাপান, ইউএসএ এবং ইউরোপের বিভিন্ন দেশে এই কৃষি প্রচলিত। ইংল্যান্ডের লন্ডন অববাহিকায় এই প্রকার কৃষির প্রাধান্য লক্ষ্য করা যায়। এবারে আছে 5 নম্বরে পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে। চলো এই প্রশ্নটিরও আমরা উত্তর দেখে নিই। এই প্রশ্নটির উত্তর হবে দেখো, পুনঃ রপ্তানি বন্দর বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্যসমূহ কোনো একটি বন্দরে আমদানি করা হয়, অতঃপর ওই নির্দিষ্ট বন্দরে ক্রয় বিক্রয় করার পর পুনরায় ওই বন্দরের মাধ্যমে সেই সব পণ্য দ্রব্যাদি অন্যান্য দেশে রপ্তানি করা হয়। সেই বন্দরকে পুনঃ রপ্তানি বন্দর বা মাধ্যম বন্দর বা আড়তদারি বন্দর বলা হয়। যেমন লন্ডনকে পুনঃ রপ্তানি বন্দর বলে।